নমস্কার, ঈশান বাংলার মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অভিজিৎ। আমরা নির্বাচনের যে একটা মহারণ ছিল সেটা থেকে পেরিয়ে এসে গেছি। আমরা জেনে নিয়েছি বরাক উপত্যকা থেকে যে 13টি বিধানসভা আসন থেকে কারা কারা দিশপুর পাড়ি দিয়েছেন সেটাও আমরা জেনে নিয়েছি। যদিও এবার দেখা গেছে যে 1991 সালের বিজেপির যে রেকর্ড ছিল সেই রেকর্ডটাও কিন্তু এবার ভঙ্গ হয়েছে। কারণ 1991 সালে 15টা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 9টা, আর এবার 13টি আসনের মধ্যে পেয়েছে 9টি আসন, আর 4টা কংগ্রেস। তবে কাছাড় জেলায় যে 7টি বিধানসভা কেন্দ্রে 6টিতে কিন্তু বিজেপি জয়লাভ করেছে এবং কংগ্রেসের মান বাঁচিয়েছেন সোনাই বিধানসভা কেন্দ্রের যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন আমিনুল হক লস্কর। আজ মতামত অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন আমিনুল হক লস্কর মহাশয়। দাদা, আপনাকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ, নমস্কার। গোটা ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে আপনার এই জয় সেটার শুভেচ্ছা থাকলো আপনার প্রতি। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে প্রথম প্রশ্নই, এই যে এবারের যে নির্বাচনটা আমরা দেখলাম, আসামে প্রায় 100 বিজেপি মানে এনডিএ, আপনি কি প্রথম থেকে কনফিডেন্ট ছিলেন কি এবার মানে আপনি জিততে পারবেন, কারণ অগোপর প্রার্থী ছিল আপনার বিরুদ্ধে? না, আমি যখন নমিনেশন দিয়েছি আর নমিনেশন দেওয়ার দিন যে জনসুদ দেখেছি তখন থেকে আমার ফুল কনফিডেন্স আমি জিতব, আর তাও বিরাট বড় ডিফারেন্স জিতব। আমি যদিও ডিফারেন্স 27,000 উপরে হয়েছে, কিন্তু আমার ছিল আরও উপরে, আমি হয়তো 50,000 ভোটের ডিফারেন্স, কিন্তু আমার লক্ষ্য বুঝতে পারিনি। কারণ আমাদের কিছু দলীয় যারা কর্মীরা ছিলেন এরা ভোটের আগ মুহূর্তে গিয়ে এজিপি দলে জয়েন করেছেন, আর আমার যারা কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী যারা ছিলেন, আমাকে নিয়ে 13 জন ছিলাম। আমি টিকিট পেয়েছি, 12 জন ছিল টিকিট পাইনি। এর মধ্যে থেকে 12 জনের মধ্যে থেকে 8 জন আপনার সরাসরি এজিপির প্রার্থীর সঙ্গে কাজ করেছে, জয়েন করেছে। অভিজিৎ বাবু, আপনি শুনলে অবাক হবেন, হয়তো আসামে এরকম ঘটনা ঘটেনি। আমার সোনাই সমষ্টিতে আপনার 18টা জিপি আছে, গাঁও পঞ্চায়েত 18টা, এর মধ্যে 180 জন গ্রুপ মেম্বার আছে। 180 জন গ্রুপ মেম্বারের মধ্যে 150 জন গ্রুপ মেম্বার সরাসরি অগবদলে জয়েন করে কাজ করেছে, মানে বলতে গেলে প্রায় 80%। 80%। আমাদের এখানে সোনাইতে 18টা জিপি আছে, 18 জন এপি আছে। 18 জন এপির মধ্যে প্রায় 10 জন এপি আপনার সরাসরি অগবদলে জয়েন করে কাজ করেছেন। আমাদের দল থেকে কংগ্রেস থেকে টিকিট নিয়ে জিতিয়ে জেলা পরিষদ হয়ে সরাসরি এজিপির ডায়াসে মিটিং করেছেন, বিভিন্ন সভা সমিতি করেছেন, এটাও হয়েছে। 18টা গাঁও পঞ্চায়েতের মধ্যে 18 জন গাঁও পঞ্চায়েত সরাসরি এজিপির সঙ্গে জয়েন করে কাজ করেছেন। এরপরে কংগ্রেসের যে সংগঠন, আমাদের বুথ প্রেসিডেন্ট সকল আছেন, প্রায় 244 জন বুথ প্রেসিডেন্ট আছেন। 244 জন বুথ প্রেসিডেন্টের মধ্যে প্রায় 180 জন বুথ প্রেসিডেন্ট রিজাইন করেছেন। আচ্ছা, কংগ্রেস থেকে রিজাইন করে সরাসরি অগবদলে কাজ করেছেন। 2টা আঞ্চলিক প্রেসিডেন্ট আছে, ব্লক আঞ্চলিক প্রেসিডেন্ট, একটা নির্দল থেকে আর একটা হয়েছে আপনার কংগ্রেস থেকে। কংগ্রেসের জিতা আঞ্চলিক প্রেসিডেন্ট সরাসরি গিয়ে অগবদলে জয়েন করে কাজ করেছেন। এরপরে আমাকে হারানোর জন্য খুদ মুখ্যমন্ত্রী আসতে হয়েছে। আমাকে হারানোর জন্য অতুল বরা এসেছেন। আমাকে হারানোর জন্য মুসলিম ভোট ডিভিশন করার জন্য সাইনি ঘোষকে আনা হয়েছে, তৃণমূলের প্রার্থীর ভাই ইউসুফ পাঠান এসেছেন। এত শক্তির বিরুদ্ধে আমি একা লড়ে আমি জয়ী হয়েছি। আচ্ছা, এটা আমার জয় নয়, এটা সোনাই সাধারণ ভোটারের জয়। আচ্ছা আমিনুল্লাহ, এই যে আপনি যে বললেন
আমি যদি সেটাকে অঙ্কের হিসাবে দেখতে যাই, তাহলে দেখা গেছে যে আপনার লড়াইটা ইনডাইরেক্টলি হোক আর ডাইরেক্টলি হোক, আপনি দুটা দলের সঙ্গে আপনাকে লড়াই করতে হয়েছে। একটা যিনি প্রার্থী ছিলেন কংগ্রেস অগপ, আর হলো গিয়ে আপনার দল কংগ্রেস। কারণ আপনি যে হিসাবটা দিয়েছেন যে 18 জন গাঁও পঞ্চায়েত সভাপতি অগপর হয়ে চলে গেছেন, জেলা পরিষদ, মানে অর্থাৎ কংগ্রেসের সংগঠনের প্রায় 80% আপনার বিরুদ্ধে। এই জায়গা থেকে আপনি কিভাবে নিজের জয়টাকে নিশ্চিত করতে পারেন? মূল কথা দেখেন, সুনাইতে এবার বুটার ভার্সেস লিডারের ফাইট হয়েছে। আমিনুল ভার্সেস করিমউদ্দিন নাই, বুটার ভার্সেস লিডার। সমস্ত লিডাররা এজিপি দলে গেছে, আর বুটার আমার সঙ্গে এসেছে। বুটার জিতেছে, লিডার হেরেছেন, এটাই মূল কথা। মানে বিষয়টা হয়েছে যে আমরা মহাভারতে একটা গল্প ছিল যে শ্রীকৃষ্ণ অর্জুন এবং দুর্যোধনকে বলেছিলেন যে তোমরা আসো, কে কি চাও। তখন যখন দুর্যোধনকে বললেন যে আমার 16 লক্ষ নারায়ণী সেনা আছে, তুমি নারায়ণী সেনা নেবে না আমাকে নেবে, তখন দুর্যোধন বলল না, আমাকে নারায়ণী সেনা দিয়ে দাও 16 লক্ষ। তো শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে চলে গেছিলেন। তার মানে বিষয়টা প্রায় আপনার এই গল্পটার মধ্যে নারায়ণ সেনা চলে গেছেন এজিপি দিকে, হাতি দুটে গেছে, হাতি তো, আর আপনি চলছেন আপনার রাস্তায়। এর জন্য আমি জয়ী হয়েছি। দেখেন, কাজ করেছি 2016 থেকে 21 পর্যন্ত। আজ কাজ করেছিলাম, 21-এ আমি কাজের মূল্যায়ন পেয়েছি। কারণ 16তে যখন আমি নির্বাচনে জিতি, তখন আমি 44,000 ভোট পেয়ে জিতেছিলাম। আর 2021-এ যখন ডিফারেন্সটা কত ছিল? প্রায় 19,000 ভোটের। 19,000। তার মানে এবার আপনার ডিফারেন্সটাও বেড়েছে 27,000, প্রায় অ্যাবাভ 27। প্রায় 9-10 হাজারের ডিফারেন্স বেড়েছে। কিন্তু দেখেন, তখন আমি সুনাইতে 16তে 44,000 ভোট পেয়ে জিতেছিলাম। 21-এ আমি হেরেছি, কিন্তু আমি 54,000 ভোট পেয়েছি, 10,000 ভোট বেশি পেয়েছি। আমার অ্যান্টি ইনকামবেন্সি ছিল না। আর ওই যে কাজ করেছিলাম, আর কাজের মূল্যায়ন এখন আমি পেয়েছি। মানুষ ভোটার আমাকে গ্রহণ করেছে। আচ্ছা, এবার যে আপনার বিরোধী প্রার্থী ছিলেন করিমউদ্দিন বড়ভূইয়া, উনার হারার পেছনে কি, মানে যেগুলো আমরা কথা শুনতে পাচ্ছি, যে উনার হারার পেছনে কি এটা কারণ হতে পারে যে তিনি যখন 21-এ জিতেছিলেন ইউডিএফ-এর হয়ে, তখন মুসলিম বাঁচাও একটা স্লোগান, কোম বাঁচাও স্লোগান দিয়ে তিনি নির্বাচন করেছিলেন। এবার তিনি অগপতে এসেছেন, যেটা বিজেপির মিত্রজোট। এটা কি কোনো ফ্যাক্টর হয়েছে, বড় ফ্যাক্টর? হ্যাঁ, ফ্যাক্টর হয়েছে। মানুষ ভোটার অতীত ভুলেনি, ভোটার কোনো সময় অতীত ভুলেনি, প্রার্থী হয়তো অতীত ভুলে যান। ভোটার দেখেছে তুমি 2016-21-এ তুমি বলছো যে আমিনুল জিতলে কিংবা বিজেপি সরকার হলে খুব বিপদে পড়বে, মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, এগুলো তোমার স্লোগান ছিল। এরপরে তুমি জিতে গিয়ে এগুলা ভুলে গিয়ে সংস্কৃতের শপথ, এগুলো মানুষ ভুলেনি, ভোটার ভুলেনি। ভোটার এটার জবাব দিয়েছে। এটাও একটা মূল কারণ। আর 2 নম্বর কারণ হয়েছে পারচেজ। কি পারচেজ? নেতাদেরকে পারচেজ করেছেন। নেতার সঙ্গে কোনো ভোট নাই। যখন এরা পারচেজ হয়েছে, তখন ভোটার দেখতেছে যে তোমরা পারচেজ হবে, তোমরা মোড়া মূল্যে বিক্রি হবে, আর আমরা ভোট দেব। এটা হবে না। যারা বিক্রি হয়েছে তাদের পরিবারের, তাদের পত্নীও ভোট দেয়নি। বলেছে তুমি বাজারের বলদের মতো বিক্রি হচ্ছ, তোমাকে দল নেতা বানিয়েছে জনসেবা করার জন্য, আর তুমি পশু বাজারের পশুর মতো বিক্রি হচ্ছ। এই বিক্রির সঙ্গে আমরা নাই। ওই নেতার সঙ্গে নেতার পরিবারের মানুষও ছিলেন না, এর জন্য এই পতন হয়েছে। আচ্ছা, আপনি যে প্রথমে যে বলেছেন যে কংগ্রেস দলের যারা আমরা দেখেছি যারা প্রার্থী থেকে বঞ্চিত হয়েছেন, এবং আপনাকে প্রথম ইন্টারভিউতে আমি প্রশ্ন করেছিলাম যে এবার আমিনুল হকের লড়াইটা প্রায় 21 জনের সঙ্গে, এক্সিস্টিং 12 জন আরও 13 জন প্রার্থী ছিলেন। যাই হোক, দেখা গেছে যে এখানে অনেক কংগ্রেসের যারা আপনারা একদম সরাসরি বিরোধিতা করে অগপতে গিয়েছেন, মানে দল বিরোধী তাদের, আর আপনি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, আপনি এবার বিধায়ক হয়েছেন, এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এদের বিরুদ্ধে কোনো অনুশাসনমূলক কিভাবে ব্যবস্থা নেওয়া হবে নি কিছু? দেখেন, রিপোর্ট গিয়েছে, দলে একটা সার্কুলার দিয়েছে, যারা দলের পদাধিকারী জেলের দল বিরোধী কাজ করেছে তাদেরকে 6 বছর সাসপেনশন ইন জেনারেল, নাম বলেন। আমরা যারা দলের সংগঠন, যারা আমরা মানে সোনাই ব্লকের 2 ব্লক প্রেসিডেন্ট,
ওরা আইডেন্টিফাই করে ওরা মানে পিসিসি প্রেসিডেন্টকে লিখেছে যে এরা দল বিরোধী কার্যকলাপ করেছে। রেজাল্টের আগে লিখেছে, রেজাল্টের পরে না, আগে আগে দিয়েছে আচ্ছা। যে আমাদের রেজাল্ট ভালো হবে, এরার বিরোধিতা করা সত্ত্বেও আমাদের রেজাল্ট ভালো হবে, আর এরার বিরুদ্ধে মানে অনুশাসনমূলক ব্যবস্থা নিতে হবে। দল নিশ্চয়ই নেবে দল। এদেরকে যারা দল করে, এদেরকে চিহ্নিত না করলে তো আপনার না, আমাদের ভবিষ্যৎটা আপনার জন্য আরো চ্যালেঞ্জ হবে। কংগ্রেসের এখন সময় এসেছে কোয়ান্টিটির দরকার নাই, কোয়ালিটির দরকার। আর কোয়ালিটি বেছে নিবে তখন মানে অটোমেটিকলি কোয়ান্টিটি বাড়তে থাকবে। আজকে কংগ্রেস দলে যারা 5 বছর দল করে বুট আসলে দলের প্রার্থীর বিরোধিতা করে, এইসব কোয়ান্টিটি দলের প্রয়োজন নাই। এরা দলের ভাইরাস, দলের মধ্যে একটা বোঝা, এই বোঝাকে ভার করে নতুনভাবে দল সাজাতে হবে। মানে এরা কি, আপনি আগে বলেছেন যে করিমউদ্দিন বড়ভূইয়া, একবার আমার ইন্টারভিউতে বলেছিলেন করিমউদ্দিন বড়ভূইয়া একজন ভাইরাস। ওই করিমউদ্দিন বড়ভূইয়ার সঙ্গে গিয়ে কি ওরাও কি ভাইরাস হয়ে গেছেন? হ্যাঁ, এরা তো যখন ভাইরাসের সঙ্গে একটা ভাইরাস অ্যাড হবে, মানে এটা ডাবল ভাইরাস হবে, স্বাভাবিক। এরা একটা সত্যিকারের একটা রাজনৈতিক একটা ভাইরাস, পলিটিক্যাল ভাইরাস এটা। কারণ এরা দল করে নিজের চলার জন্য, জনসেবা করার জন্য নয়। এরা দল করে এরা রোজগারের জন্য, জনসেবা করার জন্য। দল এরার পেশা, দল এরার নেশা নয়। যারা পেশা এরা বিক্রি, মানে সময় আসলে বিক্রি হতে পারে। এর জন্য যারা পেশা, এরা দল যখন করবে এর মনের একটা উদ্দেশ্য থাকবে যে যখন নির্বাচন হবে আমরা বড় মূল্যে বিক্রি হব। বিকৃত দ্রব্য বস্তু, এটা বিকৃত দ্রব্য হবেই। আচ্ছা, এবার আসি আরেকটা বিষয়। যেহেতু আপনি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমরা দেখেছি যে আপনি দল আপনাকে খুব বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, বিভিন্ন সময় আপনি এবার বিধায়ক হয়েছে। বিষয়টা হচ্ছে, আমরা যদি এবারের ভোটের যে মানচিত্রটা যদি দেখি গোটা অসমের, বিশেষ করে কংগ্রেসের ক্ষেত্রে বলছি, 19 জন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছে। তার মধ্যে দেখা গেছে 18 জন সংখ্যালঘু। হিমন্ত বিশ্ব শর্মা তিনি একটা প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন যে কংগ্রেস এখন আর কংগ্রেস নয়, সেটা মুসলিম লীগ এবং ইউডিএফ এর এক্সটেন্ডেড বডি হয়ে গেছে। সেটা কি বলতে হবে, যেখানে 19 জনের মধ্যে 18 জন সংখ্যালঘু? দেখেন, আপনাকে অভিজিৎ বাবু, আপনাকে বলছি, কংগ্রেসের যে কোনো দলের উত্থান পতন হয়। এক সময় 78-এ কংগ্রেসের এরকম পতন হয়েছিল। তখনও কংগ্রেস দলকে সংখ্যালঘু ভোটাররা, সংখ্যালঘু মানুষরা ধরে রেখেছিল। আর এখনও যদিও আপনি বলছেন যে সংখ্যালঘু বিধায়ক বেশি, 18 জন, হ্যাঁ, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা যারা প্রার্থী এরাও ভালো একটা ভোট পেয়েছে, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে। আজকে দেখেন, যদি আপনার আপনাদের গৌরব গগৈ হেরে গেলেন, গৌরব গগৈ, দেবব্রত শইকীয়া হেরে গেলেন। দেখেন, আমাদের মুখ্যমন্ত্রীর ফর্মুলায় কাজ করেছে, আমরা ফর্মুলায় কাজ করেনি, এটাই মূল কথা। মুখ্যমন্ত্রী যে ফর্মুলা করেছিলেন ওই ফর্মুলায় কাজ করেছে, আমাদের ফর্মুলা সঠিক হয়নি, এর জন্য সঠিক কাজ হয়নি, এর জন্য হেরেছেন। না, এবারে রেজাল্টে কি আপনার মনে হয়নি যে কংগ্রেস যে সেই তার জন্মলগ্ন থেকে যে একটা ছিল যে ধর্মনিরপেক্ষ সেকুলারিজম কংগ্রেস, সেটা তো এবার ঠিক মানে সেই ছবিটা তো আমরা দেখতে পাচ্ছি না। জনগণ দেখছেন 19-18 যদি আপনি জনপ্রতিনিধির দিকে দেখে গোনেন তাহলে হবে না, বুথার দিকে দেখেন, বুথের পার্সেন্টেজ দেখেন। যে সমষ্টিতে মাইনরিটি ভোটার 5%, 10% আছে, ওই সমষ্টিতে কংগ্রেসের প্রার্থী ফাইট করেছে সংখ্যাগরিষ্ঠ ভোটারদেরকে নিয়ে। ভোটার পার্সেন্টেজ দেখেন, মানে যারা প্রতিনিধি হয়েছেন এদেরকে দেখে দল যে কতটা সেকুলার থাকবে, কতটা থাকবে না, এটা বলতে পারে। এটা ভোটারের উপর ডিপেন্ড করছে। ভোটার কিভাবে অ্যাকসেপ্ট করেছে। আজকে মানে হয়তো পার্সেন্টেজে বেশি বিজেপি থেকে গিয়েছে, কংগ্রেসের থেকে কম পড়েছে। 1 ভোটে হারা আর 1 লাখ ভোটে হারা একই কথা। অ্যাসেম্বলিতে বিজেপির মানে এনডিএ পার্টনার বিধায়ক বেশি গিয়েছেন, আমাদের মানে ইন্ডিয়া পার্টনার কম গিয়েছে। এটা বড় কথা না। অনেক সময় বিজেপি অতীতে আজ থেকে 15-20 বছর আগে কোন অবস্থায় ছিল, আর মানে আসামে তো একসময় 0 ছিল, একসময় 4 ছিল, একসময় 10 ছিল, এরপরে এখন 100 কোটা ক্রস করেছে। এটা হয়, এটার দিন একদিন, আজকে বিজেপির দিন ভালো, একদিন হয়তো কংগ্রেসের দিন ভালো আসে না। এবার যে 5টা রাজ্যে নির্বাচন হয়েছে, আসাম,
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পদুচেরি এবং কেরালাম, আমরা যদি একটা জিনিস যদি লক্ষ্য করতে পারি যে কংগ্রেস কেরলে সরকার করতে পেরেছে, আর কোনো রাজ্যে পারেনি। তো সেই ক্ষেত্রে একটা জিনিসের যে ভোটের যে প্যাটার্নটা বা ভোটের যে যে জয়ের সংখ্যাটা যেটা কংগ্রেসের, সেটা থেকে কিছুটা হলে তো মনে হচ্ছে যে হিন্দু ভোটাররা কি কংগ্রেস থেকে কি মুখ ফিরিয়ে রেখে দিয়েছেন? আর এটা এক্স্যাক্টলি আমি এরকম বলতে পারবো না, কারণ ওয়েস্ট বেঙ্গলে দেখেন না কী পরিমাণ হিন্দু ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু কী কারণে জয় হয়েছে বিজেপির এটা আপনিও জানেন। এত আতঙ্ক সৃষ্টি করে সিআরপিএফ লেগে সেন্ট্রাল মানে স্টাফ দিয়ে ভোট গনিয়ে এই গণতান্ত্রিক পর্যায়ে ভোটাররা ভোট দিয়েছে, এই এক্সট্রা ফেসিলিটি কী কারণে? এখন এটাকে আপনি ধরে নিতে পারবেন না যে কংগ্রেস হিন্দু ভোটাররা কংগ্রেসের দিকে মুখ ফিরিয়েছে। এটা বাস্তব সত্য নয়। আপনি দেখবেন হয়তো আগামীতে কংগ্রেস তার মূল জায়গাতে ফিরে আসবে। ইন্দিরা গান্ধী তো হেরেছিলেন এক সময়, হ্যাঁ, বাজেভাবে হেরেছিলেন। তখন তো কংগ্রেস নিরাশ হয় না। আজকে অটল বিহারী হারেছিলেন, তখন তো বিজেপি নিরাশ হয় না। তো হারলে যে নিরাশ হয়ে যাবে এমন কোনো কথা নয়। আজকে যোরহাটে মানে গৌরব গগৈ হেরেছেন, যোরহাটে তো লোকসভাতে গৌরব গগৈ জিতেছিলেন, তো কংগ্রেস বিজেপির এত শক্তি লাগানোর পরেও জিতেছিলেন। এখন কি কারণে হারলেন, কেন হারলেন, নিশ্চয় কংগ্রেস এটাকে পর্যালোচনা করে দেখবে কি কারণে আমাদের হার হলো, কি করা প্রয়োজন ছিল আমাদের। কিন্তু একটা বিষয় আমরা যদি দেখি, আমি অন্য জায়গায় যাচ্ছি না, আমি কাছাড়ের যে 7টা যে বিধানসভা, শুধু আপনারটা ছেড়ে যে 6টা বিধানসভাতে যে ফলাফলটা বেরিয়েছে, আর মুখ্যমন্ত্রী ফলাফলের আগে বলেছিলেন যে 100 সিট এবার এনডিএ পাবে, আর তিনি যে জায়গায় গিয়ে বলেছেন যে ওই প্রার্থী এত হাজার ভোটে জিতবেন, যেমন বড়খলার কথা তিনি বলেছিলেন প্রায় 40,000-এর অধিক ভোটে জিতবেন, শিলচর বলেছিলেন 50,000-এর অধিক জিতবেন, একইভাবে উদাহরণ। এই যে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণীটা যে 100 পার, অমুক সিটে অত ভোটে আমরা জিতব, অক্ষরে অক্ষরে মিলে গেল, এটা কিভাবে সম্ভব হলো? আপনি একজন খুব পোড় খাওয়া একজন রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী তো সুনাই সীমান্তে বলেছিলেন, তো সুনাই একটা আমরা কংগ্রেস শূন্য করব। আরে এক জায়গাতে ভুল হলো, ওইটা ভুল হয়নি, প্রেডিক্টর শুদ্ধ হয়নি না। কিন্তু বাকি জায়গায় সুনাইতে উনি বলেছিলেন যে সাজু জিতবে, হ্যাঁ সাজু জিতবে, আমি সাজুকে বড় একটা জায়গাতে নিয়ে যাবো উনি বলেছিলেন। সুনাইতে গিয়ে এজিপির কোনো প্রার্থীর পক্ষে উনি নির্বাচনে প্রচারে যাননি, একমাত্র সুনাইতে গিয়েছিলেন। এরপরেও তো সুনাইয়ের প্রার্থী 27,000 ভোটে হেরেছেন, বুঝছেন তো। না এই যে প্রেডিকশন, এই যে ভোটের যদি আপনি প্যাটার্ন প্রেডিকশন, মুখ্যমন্ত্রী আগের টানে প্রেডিকশন করেন, তার প্রেডিকশন অনেকটা ফলে যায়। না ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে আমি বলবো মুখ্যমন্ত্রী রাজনৈতিক অ্যাস্ট্রোলজার, না এই যে কারণে করতে পারেছেন। ডিফারেন্সটা কিভাবে মিলালেন যে এই যে, আর এই ডিফারেন্সটা কিভাবে হলো? আর কেউ হয়তো দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কামে লাগিয়ে বলতে পারেন, হয়তো তার ভালো দিন আসছে, ভালো দিন চলতেছেন, কথাগুলা। অনেকে আবার বলছে মেকানিজম আছে, জানি না মেকানিজম আমি বলবো না। আমি একজন বুথে নির্বাচিত প্রতিনিধি, আমি যদি বলি মেকানিজম আছে, তো আমার এখানে কেন মেকানিজম হলো না, আমি বলবো না এটা। হ্যাঁ 19টা সিটে তো মেকানিজম হয়নি, যদি কেউ বলে থাকে। হ্যাঁ করলে তো সব জায়গাতে হতে পারতো। আমরা করিমউদ্দিন সাহেব তো মুখ্যমন্ত্রী খুব কাছের মানুষ, ওনার জন্য তো হয়তো মেকানিজম করতে পারতেন, করেননি। আচ্ছা এখন হচ্ছে যে আমরা যদি দেখি যে আপনারা 19টা সিটে আছেন, আপনারা বিরোধী দলেরও স্বীকৃতি পাচ্ছেন না, এই অবস্থায় আপনারা কতটুকু লড়াই চালিয়ে যেতে পারবেন? দেখেন আপনি বিজেপি আজকে তো আমরা 19 আছি, এক সময় বিজেপি 5 জন ছিল, শুধুমাত্র 5 জন বিধায়ক ছিল, এরাও তো লড়াই করে আজকে 100-এর অধিক গিয়েছে। আমরা তো 19 আছি, তো 5-এর তো 4 গুণ বেশি আছে। চিন্তা করবেন না, আমরা অ্যাসেম্বলিতে বিরোধী দলের ভূমিকা পালন করব, আর আগামীতে কংগ্রেস দল যাতে সরকারে আরেকবার আসে 2031-এ এটার ফাইট করব। আমার শেষ প্রশ্ন আপনার কাছে যেটা খুব জরুরি, আপনি এবার 2016-তে আপনি যখন বিধায়ক হয়েছিলেন, আমরা দেখেছি যে সুনাই অনেক ডেভেলপমেন্ট করেছেন, এমএসডিপি স্কিম থেকে আপনি নিজেই আমাকেও দেখিয়েছেন, বিভিন্ন গার্লস হোস্টেল, গার্লস কলেজ, বিভিন্ন প্রকল্প আমরা দেখেছি। তারপর আপনি 21-এ পরাজিত হয়েছেন, আর 21-এ যে কি উন্নয়ন হয়েছে সেটাও সুনাইয়ের জনগণ দেখছেন, এবং বিভিন্ন দুর্নীতিরও অভিযোগ উঠেছে ইতিমধ্যে।
2021 থেকে 2026, আমি যদি ভুল না করি বোধহয় হয়তো 1-2টো মামলাও বোধহয় হয়েছে, সেটা আপনি স্বীকার করবেন। এই যে এখন আপনি 2026-এ আবার সুনাইয়ের লোক আপনাকে হাত ভরে আশীর্বাদ দিয়ে আপনাকে দিশপুর পাঠিয়েছে, আপনার কি টার্গেট থাকবে এখন সুনাইয়ের জন্য গত 5 বছর? আর এবং যেসব দুর্নীতি হয়েছে সেটার বিরুদ্ধে কি আপনি কিছু? দেখেন, দুর্নীতি যেটা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে তো তদন্ত হবে। অনেক দুর্নীতি হয়েছে। এরপরে ডেভেলপমেন্ট, দেখেন সরকার হোক কিংবা প্রতিনিধি হোক, প্রতিনিধি একজন হওয়ার পরে প্রতিনিধি যখন নির্বাচনে লড়ে তখন দলের থাকে, আর প্রতিনিধি যখন নির্বাচিত হয়ে যায় তখন দলের থাকে না। তখন দলের থাকে না, প্রতিনিধির কোনো ধর্মও থাকে না, কোনো জনগণের, সোনাই সমষ্টির জনগণের। আর এক্স্যাক্টলি সরকারও এরকম। যখন সরকার হয় তখন সরকার 126টা সমষ্টির সরকার, মুখ্যমন্ত্রী 126টার মুখ্যমন্ত্রী 126টার মুখ্যমন্ত্রী। নিশ্চয় মুখ্যমন্ত্রী যেখানে বিজেপির বিধায়ক হয়েছে এখানে যে ডেভেলপমেন্ট কাজ করবে, সুযোগ সুবিধা দিবে। এক্স্যাক্টলি যেখানে কংগ্রেসের হয়েছে এখানে হবে। আসামের প্রত্যেকটা সমষ্টি যে ডেভেলপমেন্ট হয় না, আসাম ডেভেলপমেন্ট হবে না, ডেভেলপ হবে না। এর জন্য মুখ্যমন্ত্রী যেটা চেয়েছেন যে সমস্ত আসামকে ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্য করার, ডেভেলপমেন্ট স্টেট করার। তার মানে 126টাকেই ডেভেলপ করতে, 126টাকে করতে হবে। না হলে কোথায়? তার তো এই 5 নম্বর যেতে পারবেন না। নিশ্চয় 5 নম্বর যেতে হলে 126-এ যখন ডেভেলপমেন্ট করবে তখন সোনাইতেও ডেভেলপ। আপনার মূল মিশনটা কি থাকবে? আমার মূল মিশন থাকবে ডেভেলপমেন্ট। এরপরে থাকবে যে আমার সোনাইটা এটা কৃষি প্রধান সমষ্টি, এগ্রিকালচার বেস সমষ্টি। এখানে কৃষকদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া। সোনাই অতীতে একটা এডুকেশনাল হাব ছিল, এখন কিন্তু বড় কোনো এডুকেশনাল ইনস্টিটিউট নাই। যেটা আছে এদেরকে সুন্দরভাবে সাজিয়ে যাতে সোনাই শিক্ষার বাতাবরণ ঠিক থাকে। এরপরে বেকারত্ব যেটা আছে, সোনাইতে অনেক বেশি বেকার আছে, বেকারদেরকে স্বনির্ভরশীল করার জন্য আমার প্রচেষ্টা থাকবে এটাই। আর সোনাই একটা যেভাবে আগে এডুকেশনাল হাব ছিল এখন ড্রাগসের হাব হয়েছে। হ্যাঁ, এটাকে ড্রাগস মুক্ত করার জন্য যে সোনাইতে আমরা সবসময় দেখি যখন পুলিশ বড় সক্রিয়, পুলিশে যখন ড্রাগস ধরে তো সোনাইতেও ধরে। এই সোনাইয়ের করিডোরকে আমরা বন্ধ করতে হবে, সোনাইকে ড্রাগস মুক্ত করতে হবে, এটাই আমার। এবং শিক্ষার প্রসার করতে। আপনি অনেকক্ষণ আমার সঙ্গে কথা বললেন, কিন্তু আরও একটা বিষয় যদি না জানি বা দর্শক যদি আপনার মুখ থেকে সেটা না শুনেন ভালো। এবার সোনাইয়ের মানুষ সেই আবার পুরনোতে আসতে হয়, সেই সার্টিফিকেট। সোনাইয়ের মানুষ এবার MBA-কে পাঠালেন না দিশপুর। হ্যাঁ, সোনাইয়ের মানুষ, সোনাইয়ের শিক্ষিত বেকাররা এবং স্টুডেন্টরা তারা দেখতেছেন যে শিক্ষার প্রতি একটা ছাত্রদের অনীহা আইতেছে। যখন প্রতিনিধি প্রত্যেকটা নির্বাচনে এক একটা সার্টিফিকেট শো করবেন আর নিজে স্বঘোষিত ইউনিভার্সিটি বানিয়ে দিতে পারেন, ডাইসের কোনো একটা ফ্যাক্টরি বানিয়ে দিতে পারেন, ডাইস সার্টিফিকেট। এইসব যদি ব্যক্তি প্রতিনিধি থাকেন, যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে না। মানে এটাও কিছু কাজ হয়েছে ইলেকশনে, সাংঘাতিক কাজ হয়েছে। করিমউদ্দিন সাহেব যদি ওনার অরিজিনাল যে শিক্ষা ওটাও দিলেও উনি 62,000 ভোট পেতেন। শিক্ষার সার্টিফিকেটে ওনার ভোট বাড়েনি, কিন্তু শিক্ষার সার্টিফিকেট দিয়ে উনি ফ্রড প্রমাণিত হয়েছেন। মানুষের ভোটারের কাছে উনি একজন ফ্রড ব্যক্তি, এটা প্রমাণিত করেছেন, আর কিছুই নাই। যাই হোক, আমরা এতক্ষণ কথা বললাম কারণ প্রচণ্ড ব্যস্ততা। তিনি আজই গুয়াহাটি উড়ে যাবেন, কারণ দলীয় বিভিন্ন কর্মসূচি রয়েছে, সরকার গঠন হবে এবং এখন দেখা যাচ্ছে যে দায়িত্বটাও আরও বাড়বে, কারণ কাছাড় থেকে একমাত্র বিধায়ক হিসাবে নির্বাচিত কংগ্রেসের বিধায়ক হিসাবে আমিনুল হক লস্কর জয়ী হয়েছে। সুতরাং দলও তাকে আরও দায়িত্ব দেবে। তার এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমরা জানি যে নির্বাচনে জয়ী হওয়ার পর রাত 2-3টে পর্যন্ত তার বাড়িতে মানুষ আসেন দেখা করার জন্য। তার ফাঁকেও কিন্তু আমাদেরকে এই যে সময়টা তিনি দিয়েছেন এত ব্যস্ততার মধ্যে, আমিনুলদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে আপনার আগামী 5 বছরের যে রাজনৈতিক যাত্রা, সেই যাত্রা যেন আরও সফল হয়ে ওঠে, সেই ধন্যবাদ অভিজিৎবাবু, ধন্যবাদ, নমস্কার। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।